হ্যাঁ, যেটা বলছিলাম যে এর পরের পার্টটা আমি তোমাদেরকে ভিডিও আকারে দেখাবো। সেটা কেন বলেছিলাম, কারণ এখানে কিছু ড্রয়িংয়ের ব্যাপার আছে। এটা হলো অ্যানালগ আর ডিজিটাল কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি তার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উদ্দেশ্যই হলো দু প্রান্তে অবস্থিত দুটো ডিভাইস বা যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করা। এই সিস্টেমের অংশগুলি হলো কি কি অংশ আছে দেখো, আমি এখানে লিখেছি। উৎস বা ডেটার সোর্স, মানে যেখান থেকে শব্দটা তৈরি হচ্ছে। যেমন ধরো কোনো একটা বেল যদি বাজতে থাকে তাহলে সেটা হচ্ছে তোমার শব্দের উৎস। এবার হচ্ছে প্রেরক। ধরো বেলটা যেখানে বাজছে তার থেকে অনেক দূরেও তো শব্দটা শোনা যেতে পারে। শুধুমাত্র যে বেলের শব্দটা তুমি পাশে বসে শুনবে এরকম নাও হতে পারে। ধরো মাইক লাগানো হয়েছে, বেল বা কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজছে, তার শব্দটা মাইকের সাহায্যে বাতাসে ছেড়ে দেওয়া হলো। বাতাসে ছেড়ে দিলে বায়ু হচ্ছে মাধ্যম। কি কি মানে অংশ হচ্ছে উৎস বা সোর্স। প্রেরক মানে যে পাঠাচ্ছে শব্দটা। প্রেরণের মাধ্যম মানে যে মাধ্যম দিয়ে এই শব্দ বা এই ওয়েভ বা তরঙ্গটা যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। তারপর হচ্ছে গ্রাহক, যেখানে যাচ্ছে সেটা হচ্ছে যে গ্রহণ করছে সে হচ্ছে গ্রাহক। আর গন্তব্য মানে যেখানে আলটিমেটলি যাওয়ার কথা। তাহলে ছবিটা দেখে দেখো বুঝতে পারো নাকি যে এটা হচ্ছে শব্দের উৎস। এখানে শব্দটা একটা তরঙ্গ, সেই তরঙ্গটা অ্যানালগ সিগন্যাল হিসেবে আমরা উদাহরণ হিসেবে নিয়েছি। অ্যানালগ মানে হচ্ছে কতগুলো ওয়েভ, যেগুলো ধরো তোমার শব্দ, হ্যাঁ, অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, এই সমস্ত কিছু বিভিন্ন ধরনের যে ডেটা আছে তার মধ্যে যেটা হলো তোমার অডিও ডেটা, সেইগুলোকে মেনলি আমরা অ্যানালগ ডেটা হিসেবে উদাহরণ হিসেবে বলতে পারি। এটা হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। হ্যাঁ, এবার ধরো এরকমই অ্যানালগ একটা ডেটা, সে হচ্ছে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, শব্দকে ওই জন্য আমি উদাহরণ হিসেবে নিয়েছি। তো উৎস, এবার প্রেরক ধরো মাইকের সাহায্যে, এবার তারের সাহায্যে ধরো সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সেই বা ধরো মিউজিক্যাল কোনো একটা কেউ একটা মিউজিক বাজিয়েছিল, সেটা আমার মোবাইলের থ্রু দিয়ে, হ্যাঁ, আমার কাছ থেকে আসছে। তাহলে এখানে মিউজিক যে বাজিয়েছিল আর যেখানে তোমার পাঠিয়েছে যে যন্ত্রের সাহায্যে সেটা হচ্ছে প্রেরক। আর মোবাইলের সাহায্যে মানে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে আসছে। মোবাইল দিয়ে আমি যখন রিসিভ করছি তখন ওয়্যারলেস। তো এখানে আমি কিভাবে দেখিয়েছি যে উৎসটা হচ্ছে একটা বেল, সেটা ধরো মাইকের সাহায্যে তার শব্দটা বায়ু মাধ্যম দিয়ে বা তারের মাধ্যমে সেটা আমার কানে এসে পৌঁছাচ্ছে। আমি যদি মোবাইলে শুনি সেটাও আমার কানেই আসবে। আমি ধরো ব্লুটুথ হেডফোন দিয়ে শুনছি বা যে কোনো হেডফোন দিয়ে শুনলে এটা আমার কানে এসে পৌঁছাবে। তাহলে তারের মাধ্যমও হতে পারে, আবার বায়ু মাধ্যম দিয়ে হতে পারে, বা ওয়্যারলেস মিডিয়ামও হতে পারে। এসে যেমন ইন্টারনেটের থেকে যখন মোবাইল থেকে আমরা শুনি এটা কিন্তু ওয়্যারলেস হয়। হ্যাঁ, আবার যখন ধরো মাইক বাজে তখন আমাদের তার লাগে না, এমনি বাড়ির পাশে মাইক বাজলে কান ঝালাপালা হয়ে যায়। তাহলে এটা কানে এসে পৌঁছালো এবং কান থেকে আলটিমেটলি যেখানে গিয়ে পৌঁছালো সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, সেটা হচ্ছে গন্তব্য। তাহলে কি কি ভাগ হচ্ছে একবারে মুখস্থ হয়ে গেল। সেটা হচ্ছে উৎস মানে যে শব্দটা তৈরি করছে, যেমন বেল, ঘন্টা। আর প্রেরক মানে হচ্ছে যে সেন্ডার, মানে হচ্ছে যার মাধ্যমে শব্দটা ছড়িয়ে পড়ছে। ছোট্ট একটা টুংটুং মন্দিরের ঘন্টা তো সবাই শুনতে পারবে না, ওটা মাইক দিয়ে ছড়ালে তো শুনতে পাওয়া যাবে, সেটা হচ্ছে প্রেরক। এবার মাইকের যে শব্দটা তৈরি হলো সেটা কোনো একটা মাধ্যমের দিয়ে তো আমার কানে এসে পৌঁছাবে, কোনো মাধ্যম ছাড়া। যেমন চাঁদে কোনো বাতাস নেই, কোনো মাধ্যম নেই, কোনো শব্দ এদিক থেকে ওদিক যেতে পারে না। তাহলে তার মাধ্যম দিয়ে যাচ্ছে বা বাতাস মাধ্যম দিয়ে যাচ্ছে, সেটা গ্রাহক যে গ্রহণ করছে তাহলে সেটা হচ্ছে আমার কান, সেখানে এসে পৌঁছচ্ছে এবং আলটিমেটলি শেষ পর্যন্ত সেটা আমার মস্তিষ্কে অনুভূতি তৈরি করছে যে এইটা শব্দ হচ্ছে। এবার অ্যানালগ মানে আর ডিজিটাল এই দুই রকমের হচ্ছে তোমার ওয়েভ হয়। তাহলে অ্যানালগটা কীরকম, সেটা হচ্ছে যেটা আমি বললাম যে শব্দ তরঙ্গ যেমন, সেটা হচ্ছে অ্যানালগ তরঙ্গ। হ্যাঁ, এটা এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার এই অ্যানালগ সিগন্যালের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেটা তোমরা বইতে দেখতে পাবে। অ্যানালগ সিগন্যালের বৈশিষ্ট্য কি? অ্যানালগ সিগন্যাল হচ্ছে মেনলি কতগুলো কম্পোনেন্ট আছে, যেমন অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ফেজ। এবার অ্যামপ্লিটিউড কাকে বলে? অ্যামপ্লিটিউড হলো কোনো সিগন্যালের ক্ষমতা বা তরঙ্গের বিস্তার। হ্যাঁ, তাহলে ক্ষমতা বা তরঙ্গের বিস্তার কাকে বলে সেটাকেই আমরা বুঝবো অ্যামপ্লিটিউড। ধরো
এখানে যে ছবিটা বইতেও রয়েছে, আমি এখানে খাতাতে এঁকেছি আরো পরিষ্কার বোঝানোর জন্য। এই যে একটা ধরো ওয়েভ গেছে, এটা 0, এদিকে গেলে ভোল্টেজ প্লাস, এদিকে গেলে ভোল্টেজ মাইনাস। এই যে উঠতে উঠতে একদম এই প্লাসে এই অবধি উঠেছে, হ্যাঁ, তারপরে আবার নামতে শুরু করেছে, নামতে নামতে এতটা নেমেছে। এই যে 0 থেকে ম্যাক্সিমাম যতটা উঠেছে না, এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার। দেখো এই যে এইখানে একটা উঠেছে, এখানে একটা উঠেছে, এই যে হাইটটা, এটাকে আমরা অ্যামপ্লিটিউড বা বিস্তার বলতে পারি। একটা ওয়েভ তার এত এই বিস্তার। এবার অন্য আরেকটা ওয়েভ যদি এতটা বড় হয়ে ওঠে, ধরো এখান থেকে উঠেছে, তাহলে তার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড বা বিস্তারটা বেশি হবে, তাই না? তো এবার যে ওয়েভের যত বেশি বিস্তার, হ্যাঁ, সেই ওয়েভের ক্ষমতা তত বেশি। ঠিক আছে, ক্ষমতা মানে কি? তাহলে সেটা তত জোরালো হবে এবং সেই ওয়েভটা তত মাধ্যমের সাহায্যে সে অনেক দূর অবধি একই রকমভাবে অবিকৃত অবস্থায় পৌঁছতে পারবে। তাহলে অ্যামপ্লিটিউড বা বিস্তার যত বেশি হবে, তত ওয়েভের ক্ষমতা বেশি হবে। এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কি? প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল বা সংকেত যতগুলি তরঙ্গ তৈরি করে, সেটাই হচ্ছে কম্পাঙ্ক। দেখো এটাকে যদি আমি 0 সেকেন্ড বলে ধরি, এই পয়েন্টটা, তাহলে আর এই পুরো সময়টা ধরো 1 সেকেন্ড, হ্যাঁ, এইখানে 0 সেকেন্ড শুরু হলো, এই পর্যন্ত গেলে 1 সেকেন্ড হয়। তাহলে এই যতটা তরঙ্গ এখানে এর আন্ডারে হয়েছে, মানে এখান থেকে এই একটা হাফ, এই নিচের দিকে একটা, এই পর্যন্ত, তাহলে এই পুরোটা হলো এই তরঙ্গটার কম্পাঙ্ক। তাহলে এই 1 সেকেন্ডের মধ্যে যতখানি অংশ তরঙ্গ গেছে, মানে একটা কমপ্লিট ওয়েভ, এটা হচ্ছে তোমার হবে হলো এর কিন্তু কম্পাঙ্ক। তাহলে বইতেও দেখো ছবি রয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে কোনো একটা ওয়েভ, যতগুলো ওয়েভ মাধ্যম দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় মানে পরিবাহিত হয়, সেকে বলা হয় তার কম্পাঙ্ক। যতগুলো তরঙ্গ থাকছে 1 সেকেন্ডের মধ্যে, সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। এবার ফেজ বুঝতে গেলে, ওয়েভ ফেজ ব্যবহার করতে হলে একাধিক নমুনার প্রয়োজন। কারণ দুটো ওয়েভের একটিকে বলা হবে রেফারেন্স ওয়েভ, অন্যটিকে বলা হবে পরীক্ষাধীন ওয়েভ। রেফারেন্স মানে হচ্ছে তোমার যেটা একটা তোমার কাছে রেফারেন্স থাকবে, আর পরীক্ষাধীন মানে যেটা তুমি এক্সপেরিমেন্টাল, অর্থাৎ যেই ওয়েভটা নিয়ে তুমি তুলনা করছো। তাহলে রেফারেন্স ওয়েভের সাপেক্ষে, এই যেমন আমার এইটা ধরো রেফারেন্স ওয়েভ ছিল, এবার এই ওয়েভটা আমি আঁকলাম, হ্যাঁ, এর অ্যামপ্লিটিউডটা বেশি হয়েছে, হ্যাঁ, তাহলে এই যে তুলনাটা করতে পারছি, এটা হচ্ছে তোমার ফেজ বলতে গেলে এই জিনিসটাই আমাদের আসে। তাহলে দুটো তরঙ্গের মধ্যে যখন আমরা রেফারেন্স নেব বা মানে তুলনা করব, হ্যাঁ, তখন সেটা আমার একটাকে বলা হবে রেফারেন্স ওয়েভ, অন্যটাকে বলা হবে পরীক্ষাধীন ওয়েভ। হ্যাঁ, ওয়েভ উৎপন্ন হবার পর রেফারেন্স ওয়েভের সাপেক্ষে পরীক্ষাধীন ওয়েভ সিগন্যালের আপেক্ষিক অবস্থানই হচ্ছে ফেজ। এবার দেখো আপেক্ষিক অবস্থান কিন্তু এখানেও এটা শুরু হয়েছে, উঠেছে, নেমেছে, এর ক্ষেত্রেও তাই আপেক্ষিক অবস্থান কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু এখানে যদি আরেকটা ওয়েভ আঁকি, যে ধরো এই ওয়েভটা এখান থেকে শুরু হয়েছে, এই তো এখান থেকে শুরু হয়েছে, আরেকটা ওয়েভ আঁকলাম যে এখান থেকে শুরু হয়েছে, এইভাবে গেছে, তাহলে তখন এইটার এইখান থেকে 0 কাউন্ট হয়, তাই না? এই ওয়েভটাই সেকেন্ড ওয়েভটার কিন্তু এইখান থেকে 0 কাউন্ট হবে, এটা মাইনাস প্লাস যেমন আছে তেমন। তাহলে এই যে ডিফারেন্সটা, এই দুটো ওয়েভের মধ্যে একটা এই ফেজের ডিফারেন্স হয়ে গেল। তাহলে ফেজ বোঝাতে গেলে এই একটা রেফারেন্স ফ্রেম বা রেফারেন্স ওয়েভ, তার সাপেক্ষে আর একটা দ্বিতীয় ওয়েভ, তাদের মধ্যে যে ফেজের বা অবস্থার যে পার্থক্য হচ্ছে, সেটাকেই বলা হয় তোমার ফেজ। সুবিধা কি বলেছে? অ্যানালগ সিগন্যালের সুবিধা, অডিও ভিডিও ডেটা প্রেরণের জন্য অ্যানালগ সিগন্যাল খুবই উপযোগী। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যানালগ সিগন্যালিং সিস্টেম পাওয়া যায়। তাহলে যে কোনো প্রান্ত থেকেই আমরা এই ধরনের অ্যানালগ সিগন্যাল পেতে পারি। কিন্তু ডিজিটাল সিগন্যালটা কি হচ্ছে? ডিজিটাল সিগন্যাল কিন্তু 0 আর 1 এর সমন্বয়ে গঠিত হচ্ছে। তাহলে এবার
ডিজিটাল সিগন্যাল দিয়ে তাহলে তো আমি সমস্ত অ্যানালগ সিগন্যাল যেরকম ওয়েভ হিসেবে পাচ্ছি, তাহলে ডিজিটাল সিগন্যাল তো ওয়েভ পাবো না, আইদার আমি 1 পাবো নাহলে 0 পাবো, আইদার আমি 1 পাবো নাহলে 0 পাবো, এরকমভাবে ডিজিটাল সিগন্যালটা যাবে। এবং কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু ডিজিটাল সিগন্যালটাই মেনলি গুরুত্বপূর্ণ। এবার ডিজিটাল সিগন্যালকে 2 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে কারেন্ট স্টেট এনকোডিং আর একটা হচ্ছে স্টেট ট্রানজিশন এনকোডিং। এবার দেখো এই যে ওয়েভটা গেছে, এই ওয়েভে আমি কোন জায়গাকে 0 নেব, কোন জায়গাকে 1 নেব। এবার এটাকে যদি আমি অ্যানালগ থেকে ডিজিটালে নিতে যাই, কাকে আমি ধরো, তুমি বললে এই জায়গা 1 ধরবো আর এইটাকে আমি 0 ধরবো, তাহলে এই পুরো জায়গাটার মধ্যে কোথা থেকে 1-এ চেঞ্জ হবে। তাহলে এই জিনিসটা বোঝার জন্য যে কোথা থেকে কোথায় 0 হবে, কোথা থেকে কোথায় 1 হবে, তাহলে যেটা হচ্ছে স্টেট ট্রানজিশন। হ্যাঁ, আমি ধরে নিলাম যে এই জায়গাটা ধরো আমি ধরবো যে এই জায়গাটা আমি 1 ধরছি। যেমন এই যে এখানে বলেছে যে যেমন 0 ভোল্ট ধরা যেতে পারে 0, আর 15 ভোল্টকে আমরা বোঝাতে পারি 1। তাহলে এখানে তেমনি ধরি, আমি ধরো অ্যামপ্লিটিউডটা যদি এইখানে উঠলে আমি 1 ধরি, তাহলে এইখানটা 0, এখানটা 1। হ্যাঁ, এরকমভাবে চেঞ্জ হবে। তাহলে এর আগে পর্যন্ত যতগুলো ধরনের ওয়েভে যতগুলো পার্ট আছে সবার জন্যই 0ই হবে, এই এতটা উঠলেই তবে 1। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি, তাহলে এখানে 0 হবে, তারপরেরটা এরমভাবে 1 হবে যখন এই অ্যামপ্লিটিউড পরিমাণ উঠবে। আবার বাকি সব 0 ধরছি। আবার যখন পরের পার্টটায় ধরো যদি এই তো নেমে গেছে একেবারে, তাহলে একদম আবার পরের পার্টটা যখন এখানে উঠেছে তখন আবার 1 হবে। তাহলে এই ছবিটার মতো করে জিনিসটা এখানে ড্রয়িং করা যাবে, যেখানে এই পার্টটা এইটা এত অবধি উঠলে 1, বাকি সব ক্ষেত্রে 0, আবার 1, আবার 0, এরকমভাবে ব্যাপারটা এগিয়ে যাবে। এটা হলো এক ধরনের এনকোডিং, এটাকে বলে স্টেট ট্রানজিশন, কারেন্ট স্টেট এনকোডিং। আর স্টেট ট্রানজিশন এনকোডিং কি, ধরো যখন এই ওয়েভটা উপরের দিকে উঠছে, এইটাকে আমি 1 ধরলাম। হ্যাঁ, তাহলে এই পুরো জায়গাটাতেই 1, সেক্ষেত্রে কি হবে, এই শুরু হবে 1 দিয়ে, এরকম 1। এইবার এখান থেকে তো নেমে গেছে, যখন নামছে তখন আমি 0 ধরবো। তাহলে এই এতটার জন্য 0, তাহলে এতটার জন্য 0 হলো। আবার এখান থেকে উঠছে, দেখো এখান থেকে আবার উঠছে, তাহলে এইখানটা আবার 1 হবে। হ্যাঁ, আবার এখান থেকে নেমে গেছে, তাহলে এই জায়গাটার জন্য আবার এইটুকু জন্য 1 হলো। আবার এই যে নেমে গেল, এই এতটার জন্য আবার এখানে 0 হবে। আবার যেই এদিক থেকে উঠছে তখন এখান থেকে আবার 1 হবে। তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে স্টেট ট্রানজিশনিং এনকোডিং, স্টেট ট্রানজিশন এনকোডিং। একটা হচ্ছে কারেন্ট স্টেট এনকোডিং, যেখানে তোমার ধরো এই পার্টিকুলার এই হাইটটাতে উঠলে আমি 1 বলবো, বাকি সবার জন্য 0, এই 0 হয়ে সেই 1 হলো। তারপরে আবার এইগুলো সব 0, ঠিক এখানে গিয়ে আবার 1 হবে, এরকমভাবে এগিয়েছে। অথবা আর একটা স্টেট ট্রানজিশন কি বলছে, যখন ওপর দিকে উঠবে তখন 1, আর যখন নিচের দিকে নামবে তখন 0, যেই আবার উঠতে থাকবে তখন 1। তাহলে এরকম দুরকমভাবে আমরা সিগন্যালে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে পারি।